হ্যালো এভরিওয়ান, আমি উজ্জ্বল আপনাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে। আজকে আমরা জানব বৈদিক যুগের সমাজ সম্পর্কে। দেখুন, বৈদিক যুগের সমাজ ছিল পিতৃতান্ত্রিক, অর্থাৎ পিতা ছিল পরিবারের প্রধান, এখনকার মতনই। কিন্তু ঋগ্বেদে এরকম প্রমাণও পাওয়া গিয়েছে যে পিতা পুত্রের অপকর্মের দণ্ড হিসাবে পুত্রের চক্ষু নষ্ট করে দিয়েছে, অর্থাৎ চোখ উপড়ে নিয়েছে। অর্থাৎ পিতা ছিল পরিবারের প্রধান এবং সেন্ট্রাল পাওয়ার। এছাড়া ঋগ্বৈদিক যুগে সমাজে জাতি ব্যবস্থা ছিল না। জাতি ব্যবস্থা এসেছে পরবর্তী বৈদিক যুগে, যেটা ছিল কর্মের ভিত্তিতে, জন্মের ভিত্তিতে না। এছাড়া ঋগ্বৈদিক যুগে মহিলাদের অবস্থা অতটাও উন্নত ছিল না, তবুও খুব একটা খারাপও ছিল না। কারণ ঋগ্বেদে মহিলারা নিজেদের যে পাত্র, সে পাত্র চয়ন করার অধিকার তাদের ছিল। অর্থাৎ তারা নিজেদের পাত্র নিজেরা চয়ন করতে পারত। পরিবারের বড়রা জোর করে তাদের মত বিরোধে সেই পাত্রের সাথে বিয়ে দিতে পারতো না। অর্থাৎ এখানে স্বয়ংবরের কিছুটা ইঙ্গিত আছে যে মহিলারা নিজেদের ইচ্ছা মতন পাত্র চয়ন করতে পারত। এছাড়াও মেয়েদের একটু বয়সকালে বিয়ে হতো, ঠিক আছে। এছাড়াও মেয়েরা খালি গৃহেই বন্দী ছিল না, তারা বিভিন্ন কাজও করত। অর্থাৎ তারা পড়াশুনোও করেছে এবং যুদ্ধ বিগ্রহ করেছে। যেমন যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল যেসব মহিলা, তারা হলো বিষকলা, মুদগলানি এবং উচ্চশিক্ষা ক্ষেত্রে অপালা, ঘোষা, লোপামুদ্রা, বিষবারা, এরা ছিলেন। এছাড়াও ঋগ্বৈদিক যুগে যে বহুবিবাহ সেরকম একটা প্রচলিত ছিল না। মূলত এক স্ত্রী এক পুরুষ এটাই ছিল। কিন্তু কিছু ক্ষেত্রে পুরুষেরা বহুবিবাহ করেছে, কিন্তু নারীরা বহুবিবাহ করেনি। তবে নারীদেরও দ্বিতীয়বার বিয়ে হতো। কখন হতো? যখন সেই নারীর স্বামী মারা যেত, সেই নারীকে নিঃসন্তান অবস্থায় রেখে, অথবা স্বামী দুশ্চরিত্র ছিল সেই অবস্থায়। তবুও বলা হয় যে ঋগ্বেদ যুগে নারীদের অবস্থান অনেকটাই উঁচুতে ছিল, মেয়েদের অবস্থান নিচে আসে পরবর্তী বৈদিক যুগের থেকে। এছাড়াও ঋগ্বৈদিক যুগে অনেক এন্টারটেনমেন্টের ব্যবস্থা ছিল। কিরকম? নাচ, গান, বাঁশি বাজানো। তখনকার দিনে তো এই টিভি রেডিও ছিল না, তাই এরকমই ছিল। এছাড়াও খেলার মধ্যে পাশা খেলা সবথেকে গুরুত্বপূর্ণ, জুয়া। তখনকার দিনের থেকে জুয়া শুরু। যে জুয়া তখনকার দিনেই ছিল, এই পাশা খেলাকে কেন্দ্র করে অনেক বড় বড় জুয়া হয়েছে। জুয়া খেলা ঋগ্বেদে নিন্দনীয় ছিল। সেই মহাভারতের জুয়া, পাশা খেলা। তাহলে প্রশ্ন আসে যে মহাভারতের যে পাশা খেলা, এটা কোথার থেকে নেওয়া হয়েছে? ওটা নেওয়া হয়েছে ঋগ্বেদ থেকে। এছাড়াও ঋগ্বেদের যুগে মানুষের যে বস্ত্র, অর্থাৎ বসনকে দুভাগে ভাগ করা হতো। ঊর্ধ্বাঙ্গে মানুষ চাদর জড়িয়ে থাকতো এবং নিম্নাঙ্গে তখন ধুতি পরতো। নিম্নাঙ্গের বসনকে বলা হতো বাস এবং ঊর্ধ্বাঙ্গের বসনকে বলা হতো অধিবাস। এছাড়াও ঋগ্বেদে যে অতিথি, মানুষের বাড়িতে যে অতিথি আসতো, এই অতিথিকেও একটা টার্ম দিয়ে জানা যেত। সেই টার্মটা কি? অতিথিকে বলা হতো গগ্ন। কেন গগ্ন বলা হতো? কারণ ঋগ্বেদে মানুষরা গরু, তারপর ভেড়া, ছাগল, এগুলির প্রভৃতির মাংস খেত। কিন্তু অতিথি যখন আসতো, তাকে আপ্যায়ন করার জন্য গরুর মাংস দিয়ে আপ্যায়ন করত। তাই অতিথিকে বলা হতো গগ্ন এবং গরুকে বলা হতো অঘ্না। এছাড়াও ঋগ্বেদে নিষ্ক একটি শব্দ পাওয়া গিয়েছে। সেই নিষ্ককে অনেকে বলা হয় সোনা, গলার হার, আবার অনেক সময় বলা হয় ধাতু। তবে পরীক্ষায় নিষ্ক কি, যদি সোনা অপশানে থাকে তখন ওটাকে সোনা টিক করতে হবে। এছাড়া পণি বলা হয়েছে কৃপণ ব্যবসায়ীকে। এছাড়াও ঋগ্বেদে অনার্যদের দস্যু বলা হয়েছে। কারণ কি? আর্যরা ছিল বহিরাগত না এদেশের, এটা নিয়ে বিতর্ক আছে। কিন্তু অনেকে বলা হয় যে আর্যরা বহিরাগত। ওরা ছিল ফর্সা, উঁচা লম্বা, নাক টিকালো, দেখতে সুন্দর। কিন্তু বলা হয় অনার্য, অর্থাৎ যেহেতু আর্যদের তারা দাসত্ব স্বীকার করেনি, তাই তাদের দস্যু বলা হতো। তারা ছিল খাটো এবং দেখতে অনেকটা, বলতে গেলে অতটা সুন্দর ছিল না। এদের গায়ের বর্ণ ছিল কৃষ্ণাঙ্গ, অর্থাৎ কালো, ব্রাউন। তাই এদের বলা হতো কৃষ্ণ ত্বচ।
এদের কথা ঠিকঠাক বোঝা যেত না, তাই এদের বলা হতো মৃধবচ। এরা সংস্কৃত বলতো না, এদের বলা হতো অক্রতু। এরা কোনো পূজা আর্চা করতো না, তাই এদের বলা হতো অব্রত। এইসব টার্ম কিন্তু পরীক্ষায় আসছে, এগুলো সব পিওয়াইকিউ, আপনারা নোট করবেন, অবশ্যই নোট করবেন। এছাড়াও ঋগ্বেদে যে বর্ণ, জাতি ব্যবস্থা তো ছিল না, কিন্তু ঋগ্বেদে বর্ণ ব্যবস্থা ছিল। এই বর্ণ ব্যবস্থার উল্লেখ কোথায় আছে? ঋগ্বেদের বর্ণ ব্যবস্থার উল্লেখ আছে পুরুষ সূক্তে, ঠিক আছে, দশম মণ্ডলের পুরুষ সূক্তে। এই ছিল ঋগ্বেদের সমাজ ব্যবস্থা। এবার আমরা জানবো ঋগ্বৈদিক যুগের অর্থনীতি সম্পর্কে। দেখুন, ঋগ্বৈদিক যুগে অর্থনীতি ছিল পশুপালন ভিত্তিক, অর্থাৎ পশুপালন ছিল প্রধান জীবিকা। আর গরু সম্পর্কিত অনেক শব্দ ব্যবহার হয়েছে, এটা আমি এর আগের ভিডিওতেই জানিয়েছি। এরকমই গোমত ছিল যার অনেক ধনী ব্যক্তি, যার অনেক গোধন ছিল, তাকে গোমত বলা হতো। এবার গরু নিয়ে অনেক যুদ্ধ হতো, তাই গরুর যে কানের নিচে, কানের পিছনে সাংকেতিক চিহ্ন করা হতো। এছাড়াও গরু যে চড়ানো হতো সেটা হচ্ছে যমুনা নদীর উপত্যকায়। এছাড়াও জমিকে উর্বরা বলা হতো বা ক্ষেত্রক বলা হতো বা ক্ষেত্র বলা হতো। লাঙ্গলকে বলা হতো যে শির, এবং লাঙ্গল দিয়ে যে চাষ করতো, সেই মাটিতে যে লাঙ্গল দিয়ে দাগ পড়তো সেটাকে বলা হতো সীতা। কিন্তু তখনকার দিনে তো লোহা আবিষ্কার হয়নি, তাই বলা হয় লাঙ্গলের ফলা হয়তো ব্রোঞ্জ দিয়ে ব্যবহৃত ছিল। এছাড়াও ঋগ্বৈদিক যুগে মানুষরা ঘোড়ার ব্যবহার জানতো, ঠিক আছে। এছাড়াও পশুপালন করতো। কোন কোন পশুকে পালন করেছিল? ছাগল, কুকুর এবং গাধা, এদের পালন করেছিল। মহিষ এবং বিড়ালকে কখনো পালন করা হয়নি। কুকুরকে কী কী কাজ হিসেবে ব্যবহার করা হতো? কুকুরকে ব্যবহার করা হতো শিকার এবং বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুরকে ব্যবহার করা হতো। এছাড়াও ঋগ্বৈদিক যুগে আগুনকে প্রতীক বলা হয়েছে, কারণ আগুন দিয়ে রাস্তা পুড়িয়ে পথ দেখানো হতো। কারণ জঙ্গল ছিল, এবার রাস্তা বানাইতে হবে, কি করতে হবে? আগুন লাগাই দিত জঙ্গলে, তাহলে যে জায়গাটা পুড়ে যেত ওই জায়গাটা ফাঁকা হতো, তাই আগুনকে প্রতীক বলা হয়েছে। প্রশ্ন আসে। এছাড়াও ঋগ্বৈদিক যুগে আয়স এবং লোহিতাস নামে শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু এটাকে লোহা ধরা হয় না। তখনকার দিনে লোহা আবিষ্কারই হয়নি, ব্রোঞ্জ। কিন্তু যজুর্বেদে যে আয়স শব্দ আছে তাকে বলা হয় লোহা, শ্যাম আয়স এবং কৃষ্ণ আয়স, এটা পরবর্তী বৈদিক যুগে পড়ব। এছাড়াও শস্যকে জব বলা হতো। আবার অনেকে বলেন যে জব বলতে গোটা শস্য, জব শুধু একটা শস্যের নাম, আর এদিকে শস্য সব শস্যকে একত্রে জব বলা হতো। এটা নিয়ে বিতর্ক আছে। জব শব্দের উল্লেখ আছে, যেমন ব্রীহি ধানের উল্লেখ আছে। এছাড়াও ঋগ্বৈদিক যুগে অনেক ধরনের পেশার মানুষ ছিল। সেরকমই চামড়ার যে ব্যবসা করতো বা চামড়ার যে সাথে পেশা যুক্ত ছিল তাকে বলা হতো চর্মনা। তারপর মূল্যবান পাথরকে মণি বলা হতো। হ্যাঁ, এছাড়াও যানবাহন হিসেবে রথ ছিল, গাড়ি ছিল, এইসব ব্যবহার করা হতো। রাজাকে গোপা বলা হতো। হ্যাঁ, এবার হচ্ছে যে কুয়া জল যে খনন করে নিয়ে আসতো তাকে বলা হতো খান্যমিত্রা। এছাড়াও ঋগ্বেদে কৃত্রিম জল প্রণালী, যেটাকে হচ্ছে জল কৃত্রিম আর্টিফিশিয়াল যে জল প্রণালী বানানো হতো সেটাকে বলা হতো কুল্লা। আর খান্যমিত্রা হচ্ছে যে খনন করে যে জলটা নিয়ে আসা হতো সেটাকে বলা হতো খান্যমিত্রা। এরকম চাকার সাহায্যেও কুয়া থেকে জল তোলা হতো, ঠিক আছে। দাউকে বলা হতো দাত্র। তারপর হচ্ছে লোহাকে তো আয়স বলাই হয়েছে। আর সুতা, তন্তুজ সুতার ব্যবহার করা হতো। এই ছিল ঋগ্বৈদিক যুগের অর্থনৈতিক ব্যবস্থা। এগুলোর টার্ম খুবই গুরুত্বপূর্ণ, এগুলো সব লিখে রাখবেন। এবার আমরা জানবো ঋগ্বৈদিক যুগে অর্থনৈতিক জীবন সম্পর্কে। দেখুন, ঋগ্বৈদিক যুগে অর্থনীতি ছিল পশুপালন ভিত্তিক, অর্থাৎ পশুপালনই ছিল প্রধান জীবিকা। এছাড়াও গরু সম্পর্কিত অনেক শব্দই আমরা জেনেছি। এরকমই একটি শব্দ হলো গোমত, অর্থাৎ ধনী ব্যক্তিকে বলা হতো গোমত। এছাড়াও ঋগ্বৈদিক যুগে বিভিন্ন যুদ্ধ হতো যে গরু নিয়ে, কারণ গো সম্পত্তি ছিল মেন সম্পদ। হ্যাঁ, এই গরু চড়ানো হতো যমুনা নদীর তীরে।
এবং গরু যাতে মিক্স না হয়ে যায় তার জন্য কানের পাশে সাংকেতিক চিহ্ন দেওয়া হতো। এই গরু নিয়ে অনেক যুদ্ধ করা হতো। এছাড়াও ঋগ্বৈদিক যুগে যে জমি ছিল, এই জমিকে বলা হতো উর্বরা বা ক্ষেত্র, এবং লাঙ্গলকে বলা হতো শির, এবং লাঙ্গল দিয়ে যে চাষ করা হতো সেই মাটিতে যে রেখাটা পড়তো সেটাকে বলা হতো সীতা। হ্যাঁ, এছাড়াও ঋগ্বৈদিক যুগে মানুষ ঘোড়ার ব্যবহার জানতো। হ্যাঁ, যুদ্ধ করার জন্য ঘোড়াই ব্যবহার করতো। এছাড়াও গৃহপালিত পশু ছিল কুকুর, গাধা এবং ছাগল। হ্যাঁ, বিড়াল এবং মহিষকে কোনোদিনও পোষ মানায়নি। এছাড়াও ঋগ্বৈদিক যুগে কৃত্রিম যে জল প্রণালী ছিল সেটাকে বলা হতো কুল্লা, এবং খনন করে যে জল নিয়ে আসতো সেটাকে বলা হতো খান্য মিত্রা। এছাড়াও চাকার সাহায্যে কুয়ো থেকে জল তোলার প্রমাণ পাওয়া গিয়েছে। আগুনকে ঋগ্বৈদিক যুগে বলা হতো পথিকৃৎ, কারণ জঙ্গল ছিল, এবার জঙ্গলে রাস্তা বার করার জন্য আগুন ধরা দিত, এবার আগুন ধরা দিলে জায়গাটা পুড়ে যেত, তাই আগুনকে পথিকৃৎ বলা হয়েছে। ঋগ্বৈদিক যুগে বিভিন্ন পেশার মানুষ ছিল, যেমন তন্তু পেশা ছিল, চামড়ার যে পেশা ছিল তাকে চর্মরা বলা হতো। এছাড়াও ঋগ্বৈদিক যুগে বিভিন্ন ধাতু, যেমন দাওকে দাত্র বলা হতো। এছাড়াও ঋগ্বৈদিক যুগে বিভিন্ন শস্যের উল্লেখ রয়েছে, তবে জব শব্দ পাওয়া গিয়েছে। এখন জব বলতে অনেকে বলছেন জব শস্যের কথা, আবার অনেকে বলছেন ঋগ্বৈদিক যুগে শস্যকেই জব বলা হতো। এছাড়াও ধানের উল্লেখ রয়েছে, ব্রীহি শব্দের অর্থ ধানের উল্লেখ রয়েছে। রাজাকে গোপ বলা হতো। এছাড়াও মণি শব্দের উল্লেখ রয়েছে মূল্যবান পাথর থেকে। এবার আমরা জানবো ঋগ্বৈদিক যুগে ধর্ম সম্পর্কে। ঋগ্বৈদিক যুগে দেবতাদের তিনটি ভাগে ভাগ করা হতো: এক আকাশের দেবতা, দুই মহাকাশের দেবতা, তিন পৃথিবীর দেবতা। এবার আকাশের দেবতাদের মধ্যে কে কে ছিল? আকাশের দেবতার মধ্যে ছিল সূর্য, মিত্র, বরুণ, পুষণ, সাবিত্রী, উষা, অদিতি। মহাকাশের দেবতাদের মধ্যে ছিল ইন্দ্র, রুদ্র, বায়ু, পাজন্য। এবং পৃথিবীর দেবতা মধ্যে ছিল অগ্নি, সোম, পৃথিবী, বৃহস্পতি। হ্যাঁ, এবার এই যে দেবতারা, এদের মধ্যে সবথেকে মুখ্য দেবতা ছিল ইন্দ্র। ইন্দ্রকে বলা হতো বৃত্তগ্ন, কারণ তিনি বৃত্তের সংহার করেছিলেন। পুরুন্দর মানে পুরু অর্থাৎ কেলাকে ভাঙ্গে কেলা জিতেছিলেন, এর জন্য বলা হতো পুরুন্দর। উর্বরিজ অর্থাৎ বর্ষার দেবতা, এর জন্য বলা হতো উর্বরিজ। তাছাড়াও রথেষ্ট, হ্যাঁ, যেমন বলা হতো ইন্দ্রের যে রথ, সেই রথ আয়স দিয়ে তৈরি। পিজেন্দ্র, শতক্রেতু, বৃত্তগ্ন তো বললামই। সব থেকে দ্বিতীয় মুখ্য দেবতা হলো অগ্নি। অগ্নির জন্য 6টি স্রোত বা 6টি শ্লোক ঋগ্বেদে আছে। বরুণের সম্পর্কে বলা হয়, বরুণকে দেবতাদের সম্রাট বলা হতো। বরুণ মানুষই হোক এবং দেবতা, তাদেরকে শাস্তি দেওয়ার অধিকারী ছিলেন বরুণ। ম্যাকডোনাল্ড বরুণের সাথে আবেস্তার আহুর তুলনা করেছেন, এবং আবেস্তার জিমের সাথে আমাদের যমের তুলনা করা হয়েছে। ঠিক আছে, সুতরাং ঋগ্বেদিক যুগের সাথে আবেস্তার অনেক মিল রয়েছে। রুদ্র হলেন ঝড় বৃষ্টির দেবতা, এবং মারুত হচ্ছে বিদ্যুতের দেবতা। রুদ্র হচ্ছে ঝড় এবং ঔষধির দেবতা। উষা এবং অদিতি এরা হচ্ছে দেবীর এরকম দেবীর নাম পাওয়া গেছে। এছাড়াও অগ্নিকে বলা হতো অর্ধবায়ু, এবং অগ্নিকে বলা হতো মানুষ এবং ভগবানের সাথে যোগসূত্র, কারণ অগ্নিতেই যে আহুতি দিত সেটা ভগবানের কাছে যেত। কিন্তু এখানে কিছুটা বিতর্ক রয়েছে, কারণ যজ্ঞ শুরু হয়েছে পরবর্তী বৈদিক যুগে। ইন্দ্রের অনুচরকে বলা হতো পাজন্য। সূর্যের অপর নাম ছিল সবিতা। এগুলো সব কিন্তু আপনারা টুকবেন। এছাড়াও অশ্বিনী কুমার দ্বয়ের উল্লেখ রয়েছে। এই ছিল ধর্ম। এছাড়াও সবথেকে ইম্পর্টেন্ট যে প্রথম 3 আশ্রমের উল্লেখ রয়েছে ছান্দোগ্য উপনিষদে, এবং চতুর আশ্রমের উল্লেখ রয়েছে জাবাল উপনিষদে। এই কিন্তু প্রশ্ন আসে। হ্যাঁ, তো এই ছিল আপনাদের ধর্ম। এছাড়াও ঋগ্বৈদিক যুগে কিছু গুরুত্বপূর্ণ নদীর নাম আমি বলে দিচ্ছি, আপনারা এটা লিখবেন। এইখানে কতগুলো প্রাচীন ভারতের নদী এবং তাদের বর্তমান নাম লিখে দেওয়া হয়েছে। এগুলি খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আসে। যেমন শতলজ, শতাব্দী, রাভি, পুরুষনি, চিনাব, অশ্কিনী, ঝেলাম, বিতাস্তা, ব্যাস, বেপাসা, গোমাল, গোমতী, কাবুল, কুম্ভা,
কুররাম, কুরমুক, ঘাগ্গার, দ্বিজদেবতী। এই ছিল আপনাদের ঋগ বৈদিক সভ্যতা। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।